রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। আজকে ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আমি মুজিবুল আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। তবে আলোচনা শুরু করতে যাওয়ার আগে আমাদের কিছু জিনিস আগে ক্লিয়ার করে নিতে হবে। সেই জিনিসগুলো একটু মনোযোগ সহকারে আমরা খেয়াল করব বা বুঝে নেওয়ার চেষ্টা করব। মনে করলাম আমি এক্স অক্ষ বরাবর 4 এককের একটি ভেক্টর আমি লিখতে চাচ্ছি। কথাটা ক্লিয়ার করে নিই আবার। মনে করলাম এক্স অক্ষ বরাবর আমি 4 এককের একটি ভেক্টর লিখতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আমি ভেক্টরটা যদি এক্স অক্ষ বরাবর 4 এককের ভেক্টরটাকে যদি আমি px দ্বারা যদি চিহ্নিত করি, তাহলে সেই ক্ষেত্রে px ভেক্টর ইকুয়াল টু কত লিখবো আমরা? 4 ইন্টু অর্থাৎ 4i লিখবো। i দ্বারা কি বোঝাচ্ছে? i হচ্ছে কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর আহিত একক ভেক্টর। যদি আমি এখানে এক্স অক্ষ বরাবর 4 এককের একটি ভেক্টর না বলে যদি আমি 10 এককের একটি ভেক্টর যদি বলতাম, আবার কথাটা ক্লিয়ার করে নিই আমরা। মনে করলাম আমি এক্স অক্ষ বরাবর 4 এককের একটি ভেক্টর না বলে যদি বলতাম 10 এককের একটি ভেক্টর এক্স অক্ষ বরাবর, তাহলে এখানে 4-এর জায়গায় কি হয়ে যেত? অর্থাৎ 4-এর জায়গায় তখন কি হয়ে যেত? 10 হয়ে যেত। যদি আমি 10 এককের এক্স অক্ষ বরাবর 10 এককের একটি ভেক্টর না বলে যদি আমি এক্স অক্ষ বরাবর 20 এককের বা 20 এককের যদি একটি ভেক্টর বলি, তাহলে 10-এর জায়গায় কি হয়ে যাবে? তখন আমাদের 20 হয়ে যাবে। এখন আমি 10ও বললাম না, 20ও বললাম না, 4ও বললাম না। যদি আমি বলি এক্স অক্ষ বরাবর m এককের একটি ভেক্টর যদি আমি বলি, তাহলে এখানে 20 জায়গায় কি হবে? আমাদের m হয়ে যাবে। আশা করি আমরা এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। এখন আমি মনে করলাম আমি 4ও বললাম না, 10ও বললাম না, 20ও বললাম না, অর্থাৎ 4ও বললাম না, 10ও বললাম না, 20ও বললাম না, mও বললাম না। আমি যদি এখন বলি এক্স অক্ষ বরাবর px এককের একটি ভেক্টর যদি আমি বলি, আবার কথাটা ক্লিয়ার করি, যদি আমি বলি এক্স অক্ষ বরাবর px এককের একটি ভেক্টর যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে লিখব? m এর জায়গায় কি হয়ে যাবে? তখন px হয়ে যাবে। আমাদের এই টপিকসগুলো কিন্তু ক্লিয়ার না করলে আমরা আমাদের যে মেইন টপিক সেখানে গিয়ে আমরা আটকে যাব বা বুঝতে আমাদের সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমরা আগে এটা ক্লিয়ার করে নিলাম। এখন যদি আমি এক্স অক্ষ বরাবর না বলে যদি আমি ওয়াই অক্ষ বরাবর পি ওয়াই এককের একটি ভেক্টর যদি বলি, আবার আমি কি বলতেছি সেটা কথাটা ক্লিয়ার করে নিই। যদি আমি এক্স অক্ষ বরাবর না বলে যদি ওয়াই অক্ষ বরাবর পি ওয়াই এককের একটি ভেক্টর যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে কি লিখবো আমরা? পি ওয়াই ইকুয়াল টু পি ওয়াই জে লিখবো। এখানে জে কেন দেওয়া হয়েছে? ওই যে ওয়াই অক্ষ বরাবর আহিত একক ভেক্টর হচ্ছে কি? জে, সেই জন্য আমরা এটা লিখলাম। এখন যদি আমি জ্যাট অক্ষ বরাবর পি জ্যাট এককের একটি ভেক্টর যদি বলি, আবার খেয়াল করি, যদি আমি জ্যাট অক্ষ বরাবর পি জ্যাট এককের একটি একক ভেক্টর পি জ্যাট এককের একটি যদি ভেক্টর বলি, কথাটা আমি আবার ক্লিয়ার করে নিচ্ছি। যদি আমি জ্যাট অক্ষ বরাবর পি জ্যাট এককের একটি ভেক্টর যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব? পি জেড ভেক্টর ইকুয়াল টু কত লিখব? পি জেড পাশে কি থাকবে? আমাদের কে থাকবে। আশা করি আমরা এই টপিক্সটা ক্লিয়ার করে নিতে পেরেছি। এটা আমাদের পরবর্তী টপিক্সের মধ্যে দরকার হবে। এবার আমরা মূল টপিক্সের মধ্যে যাচ্ছি। আমরা প্রথমে আগে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা বোর্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি। মনে করলাম তলের উপর যে কোনো একটি বিন্দু নিব আমরা প্রথমে, ও যেটাকে আমি মূল বিন্দু হিসাবে ধরে নেব। এই ও বিন্দু থেকে আমরা পরস্পর দুটি লম্ব আমরা অঙ্কন করব। একটা হচ্ছে ও এক্স আর একটা হচ্ছে কি আমরা ও ওয়াই। আবার খেয়াল করি, আমরা একটি তলের উপর কি নিলাম? যে কোনো একটি বিন্দু নিলাম যেটাকে আমরা মূল বিন্দু হিসাবে চিহ্নিত করলাম, এবং মূল বিন্দু থেকে দুটি পরস্পর লম্ব অক্ষ আমরা অঙ্কন করলাম। একটা হচ্ছে ও এক্স আর একটা হচ্ছে ও ওয়াই।
ও এক্স দ্বারা আমরা এক্স অক্ষকে প্রকাশ করলাম, ও ওয়াই দ্বারাকে আমরা ওয়াই অক্ষ হিসাবে চিহ্নিত করলাম। এবার তলের উপর আমরা একটা কি নিলাম, পি বিন্দু নিলাম, যার স্থানাঙ্ক ধরলাম কত আমরা এক্স এ ওয়াই। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। তাহলে যদি এটা যদি পি বিন্দু হয়, পি বিন্দুর স্থানাঙ্ক ধরলাম কত আমরা এক্স এ ওয়াই, তাহলে আমাদের ও পিটা কি হবে, তাহলে আমাদের পি বিন্দুর কি ভেক্টর হবে, অবস্থান ভেক্টর হবে। কেন অবস্থান ভেক্টর হবে, মূল বিন্দুর সাপেক্ষে আমরা যে ভেক্টরের মাধ্যমে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করে থাকি তাকে আমরা কি বলি, অবস্থান ভেক্টর বলি। তাহলে আমরা ওপি হচ্ছে কি আমাদের অবস্থান ভেক্টর, যেটাকে কি দ্বারা প্রকাশ করলাম, এ দ্বারা প্রকাশ করলাম। অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি এখানে ওপি সমান, তাহলে কি ওপি হচ্ছে কি একটি অবস্থান ভেক্টর, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, এ দ্বারা প্রকাশ করলাম। এই অবস্থান ভেক্টর ওপি ইকুয়াল টু একে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে প্রকাশ করতে পারি সেটা আমরা দেখব। দেখার জন্য প্রথমে আমরা পি বিন্দু থেকে একটা লম্ব টানলাম, যেটা মনে করলাম এক্স অক্ষকে এম বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু থেকে ওয়াই অক্ষের উপর একটা লম্ব টানলাম, যেটা আমাদের ওয়াই অক্ষকে এন বিন্দুতে ছেদ করেছে। তাহলে দেখা যাচ্ছে স্থানাঙ্ক থেকে আমরা বুঝে নিতে পারতেছি ও এম ইকুয়াল টু, তাহলে কি হবে একটু করে খেয়াল করি, ও এম ইকুয়াল টু তাহলে কি হবে আমাদের এক্স হবে, এক্স ভেক্টর হবে, যেটাকে আমি একক ভেক্টরের মাধ্যমে যদি প্রকাশ করি আমরা এক্স কি দিয়ে লিখতে পারবো, আমরা আই দিয়ে লিখতে পারবো। কিছুক্ষণ আগে দেখিয়েছি ওই যে পি এক্স ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায়, পি এক্স আই লেখা যায় এক্স অক্ষ বরাবর যদি হয়। এবার তাহলে আমরা ও এম সমান কি লিখতে পারি একটু করে খেয়াল করব না, ও এন সমান, ও এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এমপিও আমরা লিখতে পারি, যেহেতু ও এম আর এমপি পরস্পর কি সমান ও সমান্তরাল। তাহলে ইকুয়াল টু কত লিখবো আমরা সেই ক্ষেত্রে, এ ওয়াই ভেক্টর ইকুয়াল টু কত লিখবো, এ ওয়াই জে লিখবো। আমরা এদিকেও দেখাইতে পারি, এ ওয়াই জে, এ ওয়াই জে আমরা লিখ। এবার তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, আমরা একটু করে খেয়াল করব, ও পি এম, ও পি এম এই ত্রিভুজের মধ্যে যদি আমরা ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, ভেক্টর যুগে ত্রিভুজ সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি একটু করে খেয়াল করব, আমরা ওপি ভেক্টর ইকুয়াল টু ও এম ভেক্টর প্লাস কত লিখতে পারবো আমরা, এমপি ভেক্টর। ওই যে ভেক্টর যুগে ত্রিভুজ সূত্র অনুসারে এটা হচ্ছে কি আমাদের লব্ধি নির্দেশ করবে ওপিটা। ও এম এবং এমপি কি করতেছে, একই ক্রমে যদি ক্রিয়া করে, তাহলে ওপি ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, ও এম প্লাস এমপি আমরা লিখতে পারবো। ওপি সমান কি ভেক্টর আমাদের উপরে লেখা আছে, ওপি সমান এ ভেক্টর, ও এম সমান কি লিখতে পারি আমরা, এ এক্স ভেক্টর, আর এমপি সমান কি লিখতে পারি আমরা, এই যে এমপি সমান কত লিখতে পারি আমরা, এ ওয়াই ভেক্টর। বা দিয়ে যদি আমরা লিখতে চাই তাহলে কি লেখা যায় একটু করে খেয়াল করব, ভেক্টর ইকুয়াল টু, এটাকে যদি একক ভেক্টরের মাধ্যমে যদি লিখে, এখানে আমরা বুঝিয়ে দিয়েছি একক ভেক্টর এক্স ভেক্টরকে যদি একক ভেক্টরের মাধ্যমে যদি লিখি, তাহলে কি লেখা যাবে, এক্স আই প্লাস ওয়াই ভেক্টরকে যদি আমি একক ভেক্টরের মাধ্যমে যদি লিখি, তাহলে কত লেখা যাবে, ওয়াই জে লেখা যাবে। এটাই হচ্ছে কি আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা যাচ্ছি এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরটা আমরা প্রকাশ করলাম, সেটার মান কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখাতে যাচ্ছি। আশা করি এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা ওই ভেক্টরটার মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখে নেব। দেখার জন্য আমরা কি করতে যাচ্ছি একটু করে খেয়াল করে নিই, এই জায়গাটা মুছে ফেলি।
আমরা চিত্রের মধ্যে খেয়াল করলে দেখা যাবে ও এম পি এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ? আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সেই হিসাবে আমরা কি লিখতে পারি? ও পি স্কোয়ার ইকুয়াল টু ও এম স্কোয়ার প্লাস কত লিখতে পারি আমরা? এম পি স্কোয়ার আমরা লিখতে পারি। ওপি সমান কত লিখবো? তাহলে আমরা এখানে লিখব, শুধু মানটা লিখবে, সেই জন্য এক্ষেত্রে ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার নাই, শুধু এখানে আমরা মানটাকে মিন করতেছি, সেই জন্য এখানে ভেক্টর চিহ্ন দেওয়া হয় নাই। তাহলে ও এম সমান কি লিখবো একটু করে খেয়াল করি আমরা। ও এম সমান কি লিখতে পারি আমরা? এক্স। ও এম পর্যন্ত দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে কি লিখবো আমরা? এক্স স্কোয়ার প্লাস কি লিখবো এখানে আমরা? ওয়াই স্কোয়ার। তাহলে এক্ষেত্রে বা দিয়ে যদি আমরা লিখি, খেয়াল করবো আমরা ইকুয়াল টু, তাহলে কি হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস কত লিখবো আমরা? ওয়াই স্কোয়ার। তাহলে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয় সেটাও দেখে ফেললাম, এবং সেই ভেক্টরটার মান কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা বুঝে নিলাম। তাহলে আমরা এবার যাচ্ছি, যে ভেক্টরটা আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করলাম সেই ভেক্টর বরাবর খেয়াল করব আমরা এখন কি করতে যাচ্ছি। যে ভেক্টরটাকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করলাম সেই ভেক্টর বরাবর অথবা সেই ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর আমরা এখন নির্ণয় করতে যাচ্ছি। আমরা আগে কি করতে যাচ্ছি সেটা ক্লিয়ার করতে হবে। আমরা এখন কি করতে যাচ্ছি? যে ভেক্টরটাকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করলাম সেই ভেক্টর বরাবর অথবা সেই ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর আমরা নির্ণয় করতে যাচ্ছি। এগুলো কিন্তু আমাদের সৃজনশীলের জন্য দরকারি কথাবার্তা, সেই জন্য মনোযোগ সহকারে খেয়াল করব। তাহলে যে ভেক্টরটাকে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করলাম সেই ভেক্টর বরাবর অথবা সেই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমরা দেখাতে যাচ্ছি। আমরা জানি একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? ভেক্টর রাশিকে ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করলেই আমরা কি পেয়ে যাই? একক ভেক্টর পেয়ে যাই। তাহলে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরটা প্রকাশ করলাম সেটা কি রকম একটু করে লিখে আগে, তারপর আমরা একক ভেক্টরটা বের করব। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই ভেক্টরকে আমরা প্রকাশ করলাম কি দিয়ে? ভেক্টর ইকুয়াল টু এক্স আই ছিল, ওয়াই জে ছিল, এবং ভেক্টরের মান কি ছিল আমরা এখানে বের করেছি। ভেক্টরের মান ছিল কত? আমাদের √, এক্স স্কোয়ার প্লাস কত? ওয়াই স্কোয়ার। তাহলে ভেক্টর বরাবর বা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর যদি আমি বের করতে চাই এবং সেই একক ভেক্টর যদি হয়, তাহলে আমরা কি বলেছিলাম? ভেক্টর রাশিকে কি দ্বারা ভাগ করলে? ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? একক ভেক্টর পেয়ে যাব। এই মানটাকে আমি শুধু দ্বারাও প্রকাশ করতে পারি অথবা এভাবেও প্রকাশ করতে পারি ভেক্টরের মানকে। তাহলে সেই হিসাবে যদি আমি লিখতে চাই তাহলে আমাদের ভেক্টর বরাবর একটি একক ভেক্টর হচ্ছে, ভেক্টরের মানটা বসিয়ে দেব আমরা। ভেক্টরটাকে আগে লিখে ফেলবো এক্স আই, এটা টুপি চিহ্নটা খেয়াল করতে হবে দেওয়ার জন্য, প্লাস কি লিখবো আমরা? ওয়াই জে লিখবো। তারপর নিচে মানটা বসিয়ে দেব, তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেটাও আমরা দেখে নিলাম, এবং দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ওই ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সেটাও আমরা দেখে নিলাম, এবং ওই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ওই ভেক্টর বরাবর বা ওই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা দেখে নিলাম। এবার আমরা যাচ্ছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা দেখতে যাচ্ছি।
ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেটা দেখাতে গেলে চিত্র নিয়ে আমরা অনেক একটু সমস্যায় পড়ে যাই। সেজন্য আমি চিত্রটা কিভাবে আঁকতে হয় সেটা একটু করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কি করতে যাচ্ছি সেটা খেয়াল করব। এরকম করে একটা বর্গক্ষেত্র আমরা এঁকে ফেলব। একটা বর্গক্ষেত্র মাপটা এগুলো তোমরা নিজেরাই করবা, আমি তারপর সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। চিত্রটা নিয়ে অনেকের সমস্যা পড়তে হয় দেখে আমরা চিত্রটাও আঁকাটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু হবে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি আমাদের জেড অক্ষ, আর এটা হচ্ছে আমাদের পি বিন্দু অর্থাৎ পি বিন্দু, আর এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর ও পি। যেহেতু এখানে তিনটা অক্ষ সেজন্য পি বিন্দুর স্থানাঙ্কের মধ্যে তিনটা টার্ম থাকবে, একটা হচ্ছে এক্স, আর একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে কি জেড। তিনটা টার্ম থাকবে, সেটা আমরা এক্সটা কি নির্দেশ করবে, এক্স অক্ষ বরাবর পি বিন্দুর দূরত্বটা কত সেটা নির্দেশ করবে, আর ওয়াইটার কি নির্দেশ করবে, ওয়াই অক্ষ বরাবর পি বিন্দুর দূরত্বটা কত হবে সেটা নির্দেশ করবে। জেড কি নির্দেশ করবে, আমাদের জেড অক্ষ বরাবর আমাদের পি বিন্দুর দূরত্ব কত সেটা নির্দেশ করবে। এবার আমরা আমাদের টপিক্সটা বোঝানোর জন্য কিছু অঙ্কন করতে হবে। আমি ওই বিন্দুটাকে এখানে দিলাম, তারপরে এখানে আমরা এল দিলাম একটা, এখানে আমরা আর দিলাম, আমরা ও আর যোগ করলাম। কি যোগ করলাম, ও আর যোগ করলাম। তাহলে আমরা চিত্রটা কিভাবে আঁকলাম সেটা আমরা দেখে নিয়েছি। এখন আমরা আমাদের টপিক্সের মধ্যে যাচ্ছি, খেয়াল করব আমরা। তাহলে আমরা খেয়াল করব, এখানে প্রথমে একটা ত্রিভুজ নিলাম আমরা। এখানে ওপি হচ্ছে কি, ওপি হলো কি আমাদের পি বিন্দুর কি ভেক্টর, অবস্থান ভেক্টর, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম, এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে একটু লিখে ফেলে আমরা ওপি সমান কি ভেক্টর হবে আমাদের এ ভেক্টর, যেটাকে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে যাচ্ছি। তাহলে প্রকাশ করতে গেলে প্রথমে আমরা একটা ত্রিভুজ নিলাম ও পি আর, ও পি আর, ও পি আর ত্রিভুজের মধ্যে ও আর এবং আর পি যদি একই ক্রমে ক্রিয়া করে তাহলে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র থেকে আমরা কি লিখতে পারি সেটা আগে খেয়াল করব আমরা। ও পি ইকুয়াল টু লেখা যাবে আমাদের ও আর প্লাস কত লিখতে পারবো আমরা, আর পি আমরা লিখতে পারবো। আশা করি আমরা এই জায়গাটা বুঝে নিতে পেরেছি ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র থেকে। এবার আমরা এটা কোন ত্রিভুজ থেকে চাইলে আমরা এখানে পাশে লিখেও লিখতে পারি। কোন ত্রিভুজ থেকে, ও পি আর ত্রিভুজ থেকে, ত্রিভুজ ও পি আর থেকে। এখন আমরা আরেকটি ত্রিভুজ দেখাচ্ছি ও এল আর, ও এল আর, ও ও এল আর, ও এল আর ত্রিভুজের মধ্যে ওএল এবং এলআর যদি একই ক্রমে ক্রিয়া করে, ওএল এবং এলআর যদি একই ক্রমে ক্রিয়া করে তাহলে আমরা লব্ধি হবে কত আমাদের ও আর। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ও আর ইকুয়াল টু কত লিখবো আমরা, ও এল প্লাস কত লিখবো আমরা, এল আর আমরা লিখলাম। আশা করি আমরা এই জায়গাটা বুঝে নিতে পেরেছি। তাহলে আমরা ও আর ইকুয়াল টু কি পেয়ে গেলাম, ও এল প্লাস কি লিখতে পারি আমরা, এল আর লিখতে পারি। যে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারি ও এল এবং এল আর যদি একই ক্রমে কাজ করে বা ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে আমাদের লব্ধি হবে ও আর। এবার ও আর এর মানটা আমি ও আরটা যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি, ওপি সমান কত হয়ে যাচ্ছে আমাদের, ও এল প্লাস কত লিখবো আমরা, এল আর প্লাস কত লিখবো আমরা, আর পি আমরা লিখতে পারি। আশা করি আমরা এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। এবার খেয়াল করব আমরা
এই জায়গাগুলোর মধ্যে আমরা কি কি বসাতে পারি সেটা একটু করে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এল আরটা একটু আগে বুঝে নিই আমরা, সেটা খেয়াল করব। এল আর হচ্ছে আমাদের কোন অক্ষ বরাবর, একটু করে খেয়াল করব। এল আরটা কোন অক্ষের সমান্তরাল? আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে যেহেতু এল আরটা ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এখানে যদি আমি একটা বিন্দু দিই, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো এল আর ইকুয়াল টু কত লেখা যায়? ওএস লেখা যায়। তাহলে এখানে যদি ওএস যদি আমরা লিখি, ওএস সমান কি লিখবো আমরা? এ ওয়াই ভেক্টর আমরা লিখতে পারবো। এ ওয়াই ভেক্টর, যেটাকে আমি যদি আয়ত একক ভেক্টরের মাধ্যমে যদি লিখতে চাই, এ ওয়াই পাশে কি লিখবো আমরা? জে লিখবো। কিভাবে লিখলাম সেটা কিন্তু আমরা আগের প্রশ্নে আমরা বুঝিয়ে দিয়েছি। এবার একটু করে খেয়াল করব ওএলটা কি লিখতে পারি একটু করে খেয়াল করব। ওএল হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব। এক্স অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে কত আমাদের? এক্স। সেই হিসাবে আমরা ওএল ইকুয়াল টু কত লিখতে পারি? এক্স ভেক্টর লিখতে পারি, যেটাকে একক ভেক্টরের মাধ্যমে লিখলে কি লেখা যায়? এক্স আই আমরা লিখতে পারি। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি। তাহলে এবার একটু করে খেয়াল করব আরপিটা একটু করে খেয়াল করলে আমরা বুঝবো এই আরপিটা কোন অক্ষের সমান্তরাল? আমাদের জ্যাট অক্ষের সমান্তরাল। তাহলে আরপিটা কি নির্দেশ করবে? আমাদের জ্যাট অক্ষ বরাবর দূরত্বটা নির্দেশ করবে। আবার খেয়াল করি, যেহেতু আরপিটা কোন অক্ষের সমান্তরাল, একটু করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো এই জায়গাটা। আরপিটা কোন অক্ষের সমান্তরাল? আমাদের জ্যাট অক্ষের সমান্তরাল। সেই জন্য আরপিটা কি নির্দেশ করবে? আমাদের জ্যাট অক্ষ বরাবর দূরত্বটা নির্দেশ করবে। সেই জন্য আমরা যদি লিখি আর পি ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? আর এস জেড ভেক্টর ইকুয়াল টু এস জেড ইন্টু কত লিখতে পারি আমরা? কে লিখতে পারি। আশা করি আমরা এই জায়গাটা ক্লিয়ার করতে পেরেছি। যদি আমরা বুঝে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো ওপি এর জায়গায় কি লিখবো? তাহলে আমরা এ ভেক্টর। ও এল এর জায়গায় কত লিখবো আমরা? এক্স ভেক্টর। এটার জায়গায় কি লিখবো আমরা? এ ওয়াই ভেক্টর। এটার জায়গায় কি লিখবো আমরা? এ জেড ভেক্টর। বা দিয়ে যদি আমরা লিখতে চাই, আর একটু সামনের দিকে গেলে আমাদের কাজটা হয়ে যাবে। এ ভেক্টর ইকুয়াল টু কত লিখতে পারি? এক্স ভেক্টর সমান আবার কি লেখা যায়? একক ভেক্টরের মাধ্যমে লিখলে, আয়ত একক ভেক্টরের মাধ্যমে এক্স আই দিতে হবে প্লাস এ ওয়াই জে দিতে হবে প্লাস কত লিখবো আমরা? এ জেড কে দিতে হবে। তাহলে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা দেখে ফেললাম। এবার যাচ্ছি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরটা আমি প্রকাশ করলাম সেটার মান কিভাবে আমরা নির্ণয় করব সেটা আমরা এখন দেখাতে যাচ্ছি। এখন মান নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু এই চিত্রটা একটু গভীরভাবে খেয়াল করতে হবে। গভীরভাবে খেয়াল না করলে আমরা কিন্তু জিনিসটা বুঝে নিতে পারবো না। আমরা যদি খেয়াল করি, গভীরভাবে খেয়াল করি, এটা একটা কি দেখা যাচ্ছে? চার কোণা একটা বাক্সের মতো মনে হচ্ছে, যে বাক্সের নিচের তলার মধ্যে কোন রেখাটা আছে? আমাদের ও আর রেখাটা আছে। আবার খেয়াল করি, বাক্সটির নিচের তলের মধ্যে কোন রেখাটা অবস্থান করতেছে? আমাদের ও আর রেখাটা অবস্থান করতেছে। আমরা যদি গভীরভাবে খেয়াল না করি তাহলে জিনিসটা আমরা বুঝে নিতে পারবো না। তাহলে খেয়াল করে নিই আমরা, এটা যদি একটা বাক্স হিসাবে যদি আমরা ধরে নিই, তাহলে বাক্সটির নিচের তলের মধ্যে আমাদের ও আর রেখাটি অবস্থান করতেছে এবং ও আর রেখার সাথে আমাদের আরপি রেখাটা কিভাবে আছে? এইভাবে লম্বভাবে আছে। তাহলে এক্ষেত্রে যেহেতু ও আরটা বাক্সটির নিচের তলের সাথে লাগানো আর ও আরটা আরপিটা তার সাথে কিভাবে আছে? লম্বভাবে আছে। সেই হিসাবে খেয়াল করলে এই কোণটা কত হবে? আমাদের 90 ডিগ্রি হবে। আমরা আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু এটা 90 মনে হবে না, কিন্তু আমরা যদি গভীরভাবে মনোযোগ সহকারে যদি খেয়াল করি এই কোণটা কত হবে? আমাদের 90 হবে। কেন? আমাদের ও আর রেখাটি বাক্সটির নিচের তলের সাথে লাগানো এবং আরপি রেখাটি তার সাথে কিভাবে আছে? লম্বভাবে আছে। সেই হিসাবে এই কোণটা কি হবে?
90 ডিগ্রি হবে। এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ও আর পি এই ত্রিভুজটা একটি কি ত্রিভুজ হবে? আমাদের সমকোণী ত্রিভুজ হবে। কোন ত্রিভুজটা নাম লিখে ফেলি আমরা? ও পি আর এই ত্রিভুজটি কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? ও ত্রিভুজ স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ ও পি স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ও আর স্কয়ার প্লাস আর পি স্কয়ার আমরা লিখতে পারি। আশা করি আমরা এই জায়গাটা বুঝে নিতে পেরেছি, একটু খেয়াল করলে হবে। তারপর আমরা যাচ্ছি এবার পরবর্তী আরেকটা ত্রিভুজ। তাহলে এখানে দেখা যাচ্ছে, আমরা একটু খেয়াল করব, ও এল আর এস এটা কি নির্দেশ করতেছে? আমাদের বাক্সটির নিচের তলটা নির্দেশ করতেছে। আবার খেয়াল করি, ও এল আর এস এটা বাক্সটির নিচের তল অবস্থান করতেছে। তাহলে বাক্সটির যদি নিচের তল নির্দেশ করে, তাহলে এক্ষেত্রে ও এল এবং এল আর এটা কি হবে? পরস্পর লম্ব হবে। আবার খেয়াল করি, অর্থাৎ আমরা যদি একটা ঘরের মেঝে হিসাবে যদি ধরে নিই কোন তলটাকে? ও এল আর এস। আবার খেয়াল করি, ও এল আর এস এই তলটাকে যদি একটা ঘরের ফ্লোর হিসাবে, মেঝে হিসাবে যদি ধরে নিই, তাহলে আমাদের এটা ও এল এবং এল আরটা কী হবে? পরস্পর লম্ব হবে। তাহলে পরস্পর যদি লম্ব হয় তাহলে এই কোণটা কি হবে? 90 হবে। আপাত দৃষ্টি দেখলে কিন্তু 90 মনে হবে না, কিন্তু আমরা যদি, আমি যেভাবে বললাম ওভাবে যদি আমরা খেয়াল করি তাহলে এই কোণটা কি হবে? 90 হবে। এই কোণটা যদি 90 হয় তাহলে ও এল আর একটি কি ত্রিভুজ হবে? ও এল আর একটি সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? ও পি ও আর স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারবো? অর্থাৎ ও এল আর এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? ও আর স্কোয়ার ইকুয়াল টু ও এল স্কোয়ার প্লাস এল আর স্কোয়ার আমরা লিখতে পারি। স্কোয়ার আমরা লিখতে পারি। এবার ও আর এর মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ও পি স্কোয়ার ইকুয়াল টু কত লিখবো আমরা? ও এল স্কোয়ার প্লাস এল আর স্কোয়ার প্লাস কি লেখা যায়? আর পি স্কোয়ার আমরা লিখতে পারি। আশা করি আমরা বুঝে নিতে পেরেছি এতটুকু। এবার আমরা মানটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। ওপি সমান কি? এ ভেক্টরের মান নির্দেশ করতেছে। আমরা লিখে ফেললাম এ ভেক্টরের মানে। ওএল মানে কি? এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটি আছে তার মান নির্দেশ করতেছে। তার মান হচ্ছে কত? আমাদের এক্স, পাশে স্কোয়ার হবে। এল আরটা কার সমান্তরাল বলেছিলাম? আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। সেজন্য এল আর এবং ও আর, এল আর এবং ও এস পরস্পর কি হবে? সমান ও সমান্তরাল। সেজন্য এল আরটা কি? ওয়াই অক্ষ বরাবর দূরত্ব নির্দেশ করবে। অর্থাৎ আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি এখানে ওয়াই স্কোয়ার প্লাস কি লিখবো? আর পিটা কার সমান্তরাল বলেছিলাম? আমাদের জেড অক্ষ বরাবর। সেই জন্য আর পি সমান কত লিখবো আমরা? এ জেড স্কোয়ার বা দিয়ে লিখলাম। বা আমাদের কি হয়ে যাচ্ছে একটু করে খেয়াল করব, এ ভেক্টর ইকুয়াল টু আমরা তাহলে কি লিখতে পারি সেটা একটু করে খেয়াল করলে হয়ে যাচ্ছে। এ ভেক্টর ইকুয়াল টু তাহলে আমরা কি পেয়ে গেলাম? এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস কত লিখবো আমরা? এ জেড স্কোয়ার আমরা লিখে ফেললাম। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেটাও আমরা জেনে ফেললাম, এবং ওই ভেক্টরের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা জেনে ফেললাম। এবার যাচ্ছি আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে ভেক্টরটিকে আমরা প্রকাশ করলাম সে ভেক্টর বরাবর, অর্থাৎ ওপি ভেক্টর বরাবর অথবা ওপি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখাতে যাচ্ছি। তাহলে আমরা একক ভেক্টর কিভাবে পাই সেটা আমরা কিছুক্ষণ আগেই দেখিয়ে দিয়েছিলাম। একক ভেক্টর কিভাবে পাই আমরা? ভেক্টর রাশিকে ভেক্টর রাশির মান দিয়ে ভাগ করলে। তাহলে আমরা ভেক্টর রাশিটাকে কিভাবে প্রকাশ করলাম সেটা একটু লিখে ফেলি আমরা। এক্স আই প্লাস কত লিখবো? এ ওয়াই জে প্লাস কি লেখা যায়? এ জেড কে আমরা লিখলাম।
এবার আমরা এ ভেক্টরের মান ইকুয়াল টু কত পেয়েছিলাম কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আমরা, খেয়াল করে নিই আমরা আস্তে আস্তে। তাহলে আমরা এ ভেক্টরের মান ইকুয়াল টু কত জানি? এ ভেক্টরের মান ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস কি লিখবা, এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস কি জানি আমরা এ জেড স্কোয়ার। তাহলে ওপি বরাবর অর্থাৎ এ ভেক্টর বরাবর বা এ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর যদি এ হয় তাহলে এ ইকুয়াল টু কি লিখবো আমরা? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এ ভেক্টরের মানকে এ দিয়েও লেখা যায়, আবার এভাবেও লেখা যায়, এটা আমরা জানি। তাহলে বা দিয়ে আমরা লিখে ফেললাম এ ভেক্টর ইকুয়াল টু এক্স আই প্লাস কত লিখবো? এ ওয়াই জে প্লাস এ জেড কে আমরা লিখবো ডিভাইড বাই কত হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার প্লাস কত লিখবো আমরা? এ ওয়াই স্কোয়ার প্লাস কি লিখতে পারি আমরা? এ জেড স্কোয়ার। তাহলে আমরা একটি ভেক্টরকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে প্রকাশ করা যায় সেটাও আমরা দেখলাম, এবং ওই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ওই ভেক্টরের মান কত হবে সেটাও দেখলাম। এবার আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ওই ভেক্টর বরাবর বা ওই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা জেনে ফেললাম। আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। পরবর্তী ক্লাসটা আমরা এই জায়গা থেকে শুরু করব, যেখানে শেষ করলাম সেখান থেকে শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।